ইনকাম ক্লাবিং শব্দটা শুনলে কি মনে হয়? পার্টি, আড্ডা, তাই না? কিন্তু আয়করের দুনিয়ায় এই শব্দটার মানে কিন্তু একদমই অন্যরকম, আর বেশ গুরুত্বরও বটে। চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু প্রায় মাথায় আসে, তাই না? ভাবুন তো, নিজের আয়ের একটা অংশ যদি স্বামী বা স্ত্রীর নামে ট্রান্সফার করে দেওয়া যায়, তাহলে কি ট্যাক্সটা একটু কমানো সম্ভব? বিশেষ করে যদি ওনার আয় বেশ কম থাকে। আইডিয়াটা তো দারুণ। ব্যাপারটা ট্যাক্স বাঁচানোর একটা সহজ রাস্তা বলে মনে হতেই পারে, কিন্তু জানেন তো, আয়কর আইন যারা তৈরি করেছেন তারা কিন্তু এইসব সম্ভাবনার কথা আগে থেকেই ভেবে রেখেছেন। আর ঠিক এই কারণেই এর জন্য কিছু বেশ পাকা নিয়ম কানুন তৈরি করা আছে। আর এই বিশেষ নিয়মটাকেই বলা হয় ক্লাবিং অফ ইনকাম। তো চলুন আর দেরি না করে জেনে নিই এই নিয়মটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে। খুব সহজ করে বললে, ইনকাম ক্লাবিং মানে হল একজনের আয়কে অন্য আরেকজনের আয়ের সাথে জুড়ে দেওয়া। মানে দুজনের আয় মিলে মোট আয়ের উপর ট্যাক্স হিসেব করা। এর আসল উদ্দেশ্যটাই হল ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা বন্ধ করা। দেখুন, আয়কর আইন কিন্তু বেশ কিছু নির্দিষ্ট পরিস্থিতির কথা বলে দিয়েছে, যেখানে এই ইনকাম ক্লাব করাটা বাধ্যতামূলক। যেমন ধরুন, আপনি সম্পদটা দিলেন না, শুধু আয়টা দিলেন। বা ধরুন, স্বামী স্ত্রীর আয়, ছেলের বউয়ের আয়, এমনকি বাড়ির ছোট সদস্য মানে নাবালক সন্তানের আয়। আমরা এই সবগুলো বিষয় নিয়ে এক এক করে কথা বলবো। তো সবচেয়ে কমন যে কেসটা আমরা দেখি সেটা হলো স্বামী বা স্ত্রীর মধ্যে আয় বা সম্পদ ট্রান্সফার করা। চলুন প্রথমে এই সংক্রান্ত নিয়মগুলোই একটু দেখে নেওয়া যাক। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন, একটা কোম্পানিতে আপনার বেশ ভালো প্রভাব বা অংশীদারিত্ব আছে। এখন আপনি আপনার স্ত্রী বা স্বামীকে সেই কোম্পানিতে একটা চাকরি দিলেন। ওনার যে মাইনে সেটা কিন্তু আপনার আয়ের সাথেই যোগ হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, একটা কিন্তু আছে। যদি ওনার বেতনটা সত্যি ওনার কোনো টেকনিক্যাল বা প্রফেশনাল যোগ্যতার কারণে হয়, তাহলে কিন্তু নিয়মটা আলাদা। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই উল্লেখযোগ্য অংশীদারিত্ব বা সাবস্ট্যান্সিয়াল ইন্টারেস্ট জিনিসটা আসলে কি। দেখুন, আইন বলছে যদি কোনো ব্যবসায় আপনার অন্তত 20% ভোটিং পাওয়ার থাকে, বা আপনি যদি লাভের কমপক্ষে 20%-এর অংশীদার হন, তাহলেই ধরে নেওয়া হবে যে আপনার সেখানে সাবস্ট্যান্সিয়াল ইন্টারেস্ট আছে। এবার আরেকটা সিনারিওতে আসা যাক। ধরুন, আপনি আপনার কোনো অ্যাসেট মানে কোনো সম্পত্তি, হোক সেটা শেয়ার বা অন্য কিছু, আপনার স্বামী বা স্ত্রীর নামে ট্রান্সফার করলেন, কিন্তু এর বদলে কোনো সঠিক বা উপযুক্ত দাম নিলেন না। এমনটা হলে ওই সম্পত্তি থেকে যাই আয় হবে সেটা কিন্তু আপনার আয় হিসেবেই ধরা হবে, আর ট্যাক্সটাও আপনাকেই দিতে হবে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, মিস্টার বি তার স্ত্রীকে কোনো টাকা পয়সা না নিয়েই কিছু ডিবেঞ্চার দিয়ে দিলেন। এখন ওই ডিবেঞ্চার থেকে যে সুদটা আসছে সেটা কিন্তু ট্যাক্স হিসেবের সময় মিস্টার বি এর ইনকাম বলেই ধরা হবে, ওনার স্ত্রীর নয়। এটাই হলো ক্লাবিংয়ের নিয়ম। কিন্তু ভাবতেন না যে এই ক্লাবিংয়ের নিয়ম শুধু স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ? না, একদমই না। এটা পরিবারের অন্য সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। যেমন ধরুন, ছেলের বউ বা বাড়ির নাবালক সন্তানের ক্ষেত্রেও। চলুন এবার সেই নিয়মগুলো একটু জেনে নিই। এখানেও নিয়মটা কিন্তু আগের মতোই বেশ সোজাসাপটা। যদি কেউ তার ছেলের বউয়ের নামে কোনো সম্পত্তি ট্রান্সফার করেন আর তার বদলে যথেষ্ট টাকা পয়সা না নেন, তাহলে ওই সম্পত্তি থেকে যা আয় হবে সেটা কিন্তু যিনি ট্রান্সফার করেছেন তার আয়ের সাথে জুড়ে যাবে। আরেকটা উদাহরণ দেখা যাক। ধরুন, মিস্টার এ তার পুত্রবধূকে 1.5 লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট গিফট করলেন। এখন ওই এফডি থেকে যে সুদটা আসবে, আয়কর আইন অনুযায়ী সেটা কিন্তু মিস্টার এর আয় বলে গণ্য হবে, সোজা হিসেব। এবার আসি নাবালক সন্তানের কথায়। কোনো মাইনর চাইল্ডের যদি কোনো আয় থাকে, তাহলে নিয়ম হল বাবা মায়ের মধ্যে যার আয় বেশি সেই আয়টা তার আয়ের সঙ্গে যোগ হয়ে যাবে। আর যদি বাবা মা আলাদা থাকেন, তাহলে যে অভিভাবক সন্তানের দেখাশোনা করেন আয়টা তার সাথেই যোগ হবে। তবে হ্যাঁ, এখানে একটা ছোট্ট ছাড়ের ব্যবস্থা আছে। যে বাবা বা মায়ের আয়ের সাথে সন্তানের আয়টা যোগ হচ্ছে, তিনি প্রতিটা নাবালক সন্তানের জন্য বছরে 1,500 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। কিন্তু সবসময় যে নাবালকের আয় ক্লাব হবে তা কিন্তু নয়। এর কিছু ব্যতিক্রমও আছে। যেমন ধরুন, কোনো বাচ্চা যদি নিজের ট্যালেন্ট বা স্কিল ব্যবহার করে আয় করে, ধরা যাক গান গেয়ে বা অভিনয় করে,
অথবা কোনো শারীরিক পরিশ্রম করে, তাহলে সেই আয় কিন্তু তার বাবা মায়ের সাথে ক্লাব হবে না, সেটা তার নিজের আয় হিসেবেই গণ্য হবে। ট্যাক্স বাঁচানোর আরেকটা উপায়ে মানুষ ভাবতে পারে, তাই না, যে আচ্ছা আমি অ্যাসেট বা সম্পত্তিটা নিজের কাছেই রাখি, শুধু ওটা থেকে যে আয়টা আসছে সেটা অন্য কাউকে দিয়ে দিই। কিন্তু শুনুন, আইন কিন্তু এই ব্যাপারেও একেবারে পরিষ্কার। একটা চমৎকার উদাহরণ আছে এর। ধরুন, মিস্টার বচ্চনের একটা বাড়ি আছে। তিনি বাড়িটার মালিকানা নিজের কাছেই রাখলেন, কিন্তু বাড়ি ভাড়া পাওয়ার অধিকারটা তার বন্ধু মিস্টার খানকে দিয়ে দিলেন। এখন ভাড়াটা মিস্টার খান পেলেও ট্যাক্স দেওয়ার সময় ওই আয়টা মিস্টার বচ্চনের আয় হিসেবেই গুনতে হবে। কেন? কারণ বাড়ির আসল মালিক তো তিনি। এতক্ষণ তো আমরা শুনলাম যে কখন কখন আয় ক্লাব করা হয়, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো কখন এই নিয়মগুলো খাটে না। স্মার্টলি ট্যাক্স প্ল্যানিং করার জন্য এই ব্যতিক্রমগুলো জানা কিন্তু খুবই দরকারি। বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আছে কিন্তু। যেমন, যদি বিয়ের আগে কোনো সম্পত্তি ট্রান্সফার করা হয় তাহলে ক্লাবিং হবে না, অথবা যদি ন্যায্য মূল্যের বিনিময়ে সম্পত্তি হাতবদল হয় তাহলেও এই নিয়ম খাটবে না। এমনকি সাংসারিক খরচের জন্য দেওয়া টাকা বা পেনমানি থেকে যদি কিছু বাঁচিয়ে আয় করা হয় সেটাও কিন্তু ক্লাব হবে না। তাহলে এই সব নিয়মকানুন জানার পর শেষ প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়ায়, কোনটা স্মার্ট ট্যাক্স প্ল্যানিং আর কোনটা ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা? এই দুটোর মধ্যে যে একটা সূক্ষ্ম লাইন আছে সেটা বোঝা আর আইন মেনে চলাই কিন্তু একজন সচেতন করদাতার পরিচয়।